নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের এই হরর স্টেশনে। আমি স্টেশন মাস্টার শুভজিৎ। আজ আবারও এসে গেছি আপনাদের নিয়ে যেতে এক নতুন ভয়ের সফরে। আশা করছি আজকের ভয়ের সফর আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, বিষ্ণুপুরের মৃত্যু রহস্য। গল্প পাঠে ও পুরুষ কণ্ঠে আমি শুভজিৎ, আর মহিলা চরিত্রে বৈশালী চৌধুরী। সুকুমার আজ প্রায় 2 বছর পর নিজের গ্রামে ফিরছে। সুকুমার রহস্যপ্রেমী মানুষ। জীবনের রহস্যের প্রতি আগ্রহ তার ছোটবেলা থেকেই। এই রহস্যের টানেই কলকাতা শহরে এক সংবাদ মাধ্যমে কাজ করে সুকুমার। তার দিনের বেশিরভাগ সময়টাই কাটে অদ্ভুত ঘটনার অনুসন্ধানে। আজ অনেকদিন পর কিছুদিনের ছুটিতে বাড়ি ফিরছে সুকুমার। মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম বিষ্ণুপুর। সুকুমারের জন্ম এই গ্রামেই। বাবা খুব ধনী না হলেও অন্যের অভাব কখনো হয়নি তাদের। কিন্তু বাবা গত হবার পর তাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সেই জন্যই নিজের প্রিয় গ্রামকে ছেড়ে শহরে যেতে হয় সুকুমারকে। নিজের যোগ্যতায় একটি সংবাদ মাধ্যমে রিপোর্টারের কাজে নিযুক্ত হয়েছে। বহুদিন পর নিজের বাড়ি ও নিজের গ্রামে যাওয়ার জন্য খুশির কোনো সীমা নেই সুকুমারের। তার গ্রামের সবুজ ধানক্ষেত ও মাটির রাস্তা যেন তার জন্যই অপেক্ষা করছে। এখন বর্ষাকাল, তাই গ্রামের মাটির রাস্তার সেই ভেজা মাটির গন্ধ কতটা সুন্দর আর কতটা শান্তির তা শুধুমাত্র গ্রামের মানুষরাই জানেন। পুরনো বন্ধুদের সাথে গ্রামের বড় পুকুরে মাছ ধরা, গ্রামের টাটকা সবজি আর মায়ের হাতের রান্না, এইসব ফিরে পেলে আনন্দের সীমা না থাকারই কথা। ট্রেন থেকে নেমে একটি ছোট্ট টোটোতে চেপে বাড়ির পথে এগিয়ে চলল সুকুমার। গ্রামের পথে ঢুকতেই একটা মিষ্টি ঠান্ডা হাওয়া সুকুমারের শরীর মন জুড়িয়ে দিল, মুছে দিল সব ক্লান্তি। শহরে থাকতে মোটেই ভালো লাগে না সুকুমারের। খুব প্রয়োজন না হলে সুকুমার হয়তো কোনোদিনই এই গ্রাম ছেড়ে শহরে যেত না। বাড়িতে ঢুকতেই সুকুমারের মা বেরিয়ে এলেন। কি রে, এত দেরি হলো যে? দুপুর হতে চললো, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলুম পথে ঘাটে কোনো বিপদ আপদ হইলো কিনে। আর বলো না, ট্রেনটা যে এত দেরি করবে কে জানতো। পুরো 2 ঘন্টা দেরি। আচ্ছা আয় আয়, ভেতরে আয়, হাত মুখ ধুয়ে আগে কিছু পেটে দে দেখি। আজ তোর পছন্দের সব রান্না করেছি। নে নে, তাড়াতাড়ি আয় দেখি। সুকুমার বাড়ির ভেতরে গিয়ে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে খেতে বসল। খেতে বসে সুকুমার তো যেন অমৃত পেয়েছে এমন অবস্থা। গরম ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছের ঝোল, আমের চাটনি, আবার গ্রামের নবীন খুঁড়ো রসগোল্লা। আহা, আর কি চাই। সুকুমার আর তর সইতে পারল না, খাওয়া শুরু করলো। এতদিন পর মায়ের হাতের রান্না পেয়ে তৃপ্তির সঙ্গে ভোজন করল সুকুমার। শহরের ওই অখাদ্য কুখাদ্য খেয়ে যেন খাওয়া ভুলতেই বসেছিল সুকুমার। আজ অনেক দিন পর পেট পুড়ে খাচ্ছে সে। কি রে বাপ, রান্না ভালো হয়েছে তো? মা, কি যে বলো, তুমি রান্না করেছো, আর সেই রান্না ভালো না হয় যায় কোথায় শুনি? সুকুমারের মা একটু হাসলেন। মা, তুমি খাবে না? খেয়ে নাও, বেলা যে হয়ে এলো। খাবো রে বাপু, খাবো। তুই আগে চুপটি করে খা তো দেখি। সুকুমার খাওয়া শেষ করে উঠে পড়ল। বহুদিন পর মায়ের হাতের রান্না খেয়ে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। এবার বিছানায় একটু পিঠটা না ঠেকালেই নয়। বিকেলে উঠে গ্রামের বন্ধু বান্ধব চেনা পরিচিতদের সাথে দেখা করেই সময় কেটে যায় সুকুমারের। বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে সুকুমার, কিন্তু চোখে ঘুম নেই সুকুমারের। আজ পুরনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় একটা কথা জানতে পারে সুকুমার। কিছুদিন ধরেই গ্রামের সীমান্তের বাইরে থাকা পুরনো পরিত্যক্ত থিয়েটার থেকে
অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। গ্রামের অনেকেই থিয়েটারের আশেপাশে এক অদ্ভুত ছায়া ঘুরে বেড়াতে দেখেছে। গ্রামের মানুষ এখন সন্ধ্যা নামার পর ওই পথ এড়িয়েই চলে। নিজের জন্ম থেকেই ওই পরিত্যক্ত থিয়েটারটা দেখছে সুকুমার। শুনেছে এক দুর্ঘটনার জন্য ওই থিয়েটার পরিত্যক্ত হয়ে পড়ে আছে, কিন্তু কি হয়েছিল কেউই ঠিক বলতে পারে না। কেউ কেউ বলে কোনো অদ্ভুত এক সিনেমা দেখানো হয়েছিল, ওই আগেকারের সাদা কালো ছবি আর কি। কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই যে ওই সিনেমায় যারা যারা অভিনয় করেছিলেন তারা সবাই মারা যায় ওই সিনেমায় অভিনয় করার পরই, এবং যারা সেই সিনেমা দেখেছিলেন তারা ভয় পান এবং পরে অনেকে পাগলও হয়ে যায়। তাই এই সিনেমাটির রিল নষ্ট করে ফেলা হয় এবং এই থিয়েটার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই সবেরই কোনো প্রমাণ নেই, সবটাই লোকমুখে প্রচলিত। কিন্তু এত বছরে কখনো এরকম অদ্ভুত ঘটনা দেখেনি সুকুমার, তাই এই ব্যাপারটা মানতে মন চাইছে না সুকুমারের। এইসব কথা ভাবতে ভাবতে কখন সুকুমার ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। পাশের গ্রামে জলসা দেখতে গিয়েছিল গ্রামের ছেলে হারু। হাতে মদের বোতল আর নেশায় দুলতে দুলতে বাড়ির পথে চলেছে হারু, কিন্তু তার নেশাটা যেন ঠিক পুরো হয়নি। হাতে মদের বোতল আর পকেটে বাদাম ভাজা, তাহলে আর শুভ কাজে দেরি কেন? এই ভাবতে ভাবতেই ওই থিয়েটারের রাস্তা ধরে আসছিল হারু। নেশার চোটে সে নিজেও জানে না যে সে কোন রাস্তা দিয়ে আসছে। মদের বোতলটা নিয়ে পাশেই একটা গাছের তলায় বসে পড়ল হারু, কিন্তু হারু নিজেও জানে না ওই অন্ধকার ভেদ করে এক ছায়ামূর্তি অপেক্ষা করছে তার শিকারের জন্য। হঠাৎ হারু একটা শব্দ শুনতে পায়। নেশার মধ্যেই হারু বলে ওঠে, ধুসা শান্তিতে মদটাও খেতে দেবে না। কে কে এই? এই বলে জঙ্গলের ভিতরে এগিয়ে যায় হারু। একটা ছায়ামূর্তি দেখে তাকে এক প্রকার গালাগাল করতে করতেই এগিয়ে যায়, কিন্তু সেই ছায়ামূর্তির সামনে যেতেই হারুর নজরে এলো সে এসে দাঁড়িয়েছে সেই ভগ্নপ্রায় থিয়েটারের সামনে। এতক্ষণে সব নেশা ছুটে গেছে হারু। সামনে ছায়ামূর্তিকে দেখে থর থর করে কাঁপতে শুরু করেছে হারু। এমন সময় সেই ছায়ামূর্তি হারুর চুলের মুঠি ধরে তুলে ধরলো হাওয়ায় আর শুষে নিতে লাগলো হারুর প্রাণ শক্তি। নিমেষের মধ্যে মুছে গেল হারুর অস্তিত্ব। হারু যেন হারিয়ে গেল অন্ধকারের অতল গহ্বরে। সকালে ঘুম থেকে উঠে সুকুমার খবর পায় তাদের গ্রামের ছেলে হারুর কাল রাত থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশের গ্রামে যাত্রা দেখতে গিয়েছিল, রাতে ফিরছিল, কিন্তু বাড়ি ফেরা হয়ে ওঠেনি তার। গ্রামের সবাই মিলে খুঁজতে যাওয়া হয় হারুকে। অনেক খোঁজাখুঁজি করে ওই থিয়েটারের সামনে জঙ্গলে পাওয়া যায় হারুর এক পাটি জুতো, তার গলায় থাকা গামছা আর হারুর হাতে থাকা মদের বোতলখানা। কিন্তু হারুর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ যেন মুছে দিয়েছে হারুর অস্তিত্ব এই পৃথিবী থেকে। হারুর মা আর বউ কান্নায় ভেঙে পড়েছে। গ্রামের সবাই খুবই দুঃখিত এই ঘটনায়, কিন্তু দুঃখের চেয়েও বেশি গ্রামের মানুষের মনে চেপে বসেছে ভয়। এতদিন তারা জানতো ওই থিয়েটারের আশেপাশে দেখা যেত কোনো ছায়ামূর্তিকে, কিন্তু এখন সেই ছায়ামূর্তি শিকার করতে শুরু করেছে গ্রামের মানুষের। সূর্যের আলো পড়ার সাথে সাথে গ্রামের সবাই যে যার ঘরে ঢুকতে শুরু করে। গ্রামের সেই সুন্দর পরিবেশ যেন বদলে গেছে নিমেষের মধ্যে। কিন্তু সুকুমার যেন বিশ্বাস করতে পারছে না ওই থিয়েটারের জন্যই হারু উধাও হয়ে গেছে। এই ব্যাপারটা হবার পর থেকে সুকুমারের সেই রহস্যের প্রতি টান তাকে কিছুতেই ভুলতে দিচ্ছে না এই ঘটনা। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার হলো বিপত্তি।
শিকার হলো আর এক গ্রামবাসী, চায়ের দোকানে নাড়ু। কিন্তু এইবার বিকল্প দেখা গেল। আগেরবার হাঁড়ুর দেহ পাওয়া যায়নি, কিন্তু এইবার নাড়ুর দেহ পাওয়া গেল। রাতের বেলায় চায়ের দোকান বন্ধ করে ফিরছিল নাড়ু। হঠাৎ পিছন থেকে শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে, নাড়ু, নাড়ু। গলাটা চিনতে পারে নাড়ু। আরে, এ তো হাঁড়ুর গলা। এই, আরে হাঁড়ুদা, আরে কোথায় ছিলে তুমি? গ্রামের সবাই তোমাকে খুঁজতে গিয়েছিল তো। তোমার মা আর বউ কত চিন্তা করছে বলো তো। হাঁড়ুদা, আরে কই গেলে? ও হাঁড়ুদা! এই বলতে বলতে নাড়ু এগিয়ে যায় হাঁড়ুর দিকে। হাঁড়ুকে ভালো মতো দেখতে পাচ্ছে না নাড়ু, শুধু তার ছায়া দেখতে পাচ্ছে। সেই দেখেই এগিয়ে যায় নাড়ু, আর অজান্তেই পৌঁছে যায় সেই থিয়েটারের সামনে। আর কিছু বলার অপেক্ষা রাখে না। পরের দিন পাওয়া যায় নাড়ুর দেহ, কিন্তু সেই দেহ দেখে সবার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। কি বীভৎস লাগছে নাড়ুর দেহ! কেউ যেন শুষে নিয়েছে নাড়ুর সব জীবনী শক্তি। নাড়ুর চোখ বিস্ফারিত, আর মুন্ডুটাকেও ঘুরিয়ে দিয়েছে পিছনের দিকে অতি আক্রোশে। জামা কাপড় ছেঁড়া, শরীরটা শুকিয়ে গুটিয়ে গেছে কিন্নর মতো, আর শরীরটা ঝুলছে একটা বট গাছের ডালে। উফ, কি বীভৎস লাগছে সেই দৃশ্য! এই নারকীয় ঘটনা ঘটার পর গ্রামের প্রতিটি মানুষ যেন ভয় গুটিয়ে গেছে। এ কি শুরু হয়েছে এই শান্তপ্রিয় গ্রামে? সুকুমারের মন আজ বড় অস্থির। হাঁড়ুর অদ্ভুত অন্তর্ধান আর নাড়ুর বীভৎস মৃত্যু, সেই থিয়েটার নিয়ে গ্রামের মানুষের মনে ভয় তাকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। বাড়িতে বসে সে গভীর চিন্তায় মগ্ন। কেন এই থিয়েটার এমন ভয়ের কারণ হয়ে উঠল? সুকুমারের মনে ক্রমশ সন্দেহ বাড়ছে। হাঁড়ুর নিখোঁজ হওয়া আর নাড়ুর মৃত্যুর ঘটনার পর থেকে গ্রামে এক অদ্ভুত ভয় এবং আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। যেসব ঘটনা ঘটছে তা সুকুমারকে বিচলিত করছে। থিয়েটারটি ছোটবেলা থেকেই দেখে আসছে সুকুমার, কিন্তু কখনো এমন কিছু ঘটেনি সেখানে। নিজের জন্মভূমিতে এই ধরনের ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না সুকুমার। তার বারবার মনে হচ্ছে এর পিছনে আছে অন্য কোনো রহস্য। সুকুমার স্থির করল, এই রহস্যের ব্যাপারে তাকে জানতেই হবে। কিছু তো একটা আছে অজানা। পুরনো থিয়েটারের এই ভয়ের গল্প তার কাছে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সাংবাদিক হিসাবে সত্যটা সে জানতে চায়। সুকুমার মনস্থির করল, সে কাল রাতেই যাবে থিয়েটারে। যাই হোক না কেন, সত্যের মুখোমুখি হতে সে প্রস্তুত। রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়ল সুকুমার, কিন্তু আজও চোখে ঘুম নেই তার। পরের দিন সন্ধ্যায় সুকুমার বেরিয়ে পড়ল। রাতের অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সুকুমার নিজের টর্চ লাইট এবং একটি লাঠি হাতে নিল। মনে একটু দ্বিধা থাকলেও সাহস হারাল না। থিয়েটারের দিকে এগোতে লাগল। রাতের বাতাসে শিরশিরে শীতলতা তাকে স্পষ্ট মনে করিয়ে দিল সে কতটা বিপদের মধ্যে পা বাড়িয়েছে। গ্রামের মানুষজন এখন রাতে বাড়ির বাইরে বেরোতে সাহস করে না। রাতের অন্ধকারে থিয়েটারের দিকে এগিয়ে যাওয়ার সময় সুকুমার অনুভব করল চারপাশের প্রকৃতির শব্দ একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে। রাতের পেঁচার ডাক বা ঝিঝি পোকার সুর যেন তার শ্বাসের সঙ্গে মিলিয়ে গেছে। এক অদ্ভুত ভয়ের আবেশ তৈরি হয়েছে পুরো গ্রাম জুড়ে। থিয়েটারের কাছে পৌঁছে সুকুমার থমকে দাঁড়াল। পুরনো ভগ্নপ্রায় থিয়েটারটি একেবারে ভয়ঙ্কর দেখাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো এক অশুভ শক্তি লুকিয়ে আছে এই থিয়েটারে। থিয়েটারের দরজায় ধুলো জমে আছে, মনে হচ্ছে বহুদিন কেউ ঢোকেনি এখানে।
থিয়েটারের ভগ্নপ্রায় দরজাটা ঠেলে ঢুকতেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো তার মুখে। ভিতরে ঢুকতেই গন্ধ পাওয়া গেল পুরনো কাঠের আর স্যাঁতস্যাঁতে দেওয়ালের। সুকুমার নিজের টর্চটা জ্বালিয়ে সাবধানে ভিতরে এগোল। চারপাশে ভাঙাচোরা চেয়ার আর পরিত্যক্ত প্রজেক্টর আর ধুলোর স্তূপ। থিয়েটারের মাঝখানে এসে হঠাৎ একটা কিছু খুঁজে পেল, একটা পুরনো কাঠের বক্স। মেঝেতে পড়ে থাকা একটা তক্তা সরিয়ে সে বক্সটা তুলে নিল। বক্সটা খুলতেই ভেতরে একটা পুরনো সেলুলোয়েডের ফিল্ম রিল রাখা। সুকুমার জানে এই রিলগুলোতে পুরনো সিনেমা সংরক্ষণ করা হয়, কিন্তু এত পুরনো ধূলিসাৎ রিল এখানে কি করছে, তাও আবার এরকম কাঠের বক্সে? রিলটা হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলো সুকুমার। কিছুতেই মাথায় আসছে না কেন এখনো এত দিন ধরে পড়ে আছে এটা। কৌতূহলবশত রিলটা তুলে নিল হাতে। রিলটির গায়ে পুরনো এবং ফাটা একটা লেবেল লাগানো, তাতে লেখা ছিল ছায়াছবি, ডোন্ট ওয়াচ ইট। সুকুমারের কি মনে হতে রিলটা নিজের কাছে রেখে দিল আর খোঁজাখুঁজি করতে লাগলো। কিন্তু সুকুমার জানে না দুটো প্রাণহীন চোখ ক্রমশ নজর রেখে চলেছে সুকুমারের উপর। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কিছু না পাওয়ায় সুকুমার নিজের ভাবনাকেই সঠিক বলে ধরে নেয়। ধুর, যত সব গুজব, আমি ঠিকই ভেবেছিলাম এখানে ভয়ের কোনো কারণ নেই। গ্রামের মৃত্যুর সাথে এই থিয়েটারের কোনো সম্পর্কই নেই। এই বলে বেরিয়ে আসতে লাগলো সুকুমার। কিন্তু খুঁজে পাওয়া রিলটা সে ভুলবশতই নিয়ে আসে নিজের সঙ্গে। সুকুমার বাড়ি ফিরে আসে, কিন্তু হাড়ু আর নাড়ু কিভাবে মারা গেল তা এখনো জানা যায়নি। থিয়েটারে কোনো ভয়ের কারণ নেই এটা নিশ্চিত। এই সব নিয়ে ভাবতে ভাবতে জামা কাপড় খোলার সময় হঠাৎ সুকুমারের পকেট হাতড়ে বের করে আনে সেই পুরনো রিল। কিন্তু রিলটার গায়ে লেখা ডোন্ট ওয়াচ ইট। একটা সিনেমার রিলে এরকম লেখা থাকার কারণটা কি? সুকুমারের কৌতূহল বেড়ে যায়। তার মনে পড়ে তার বাবার একটা পুরনো প্রজেক্টর ছিল। সুকুমার সিদ্ধান্ত নেয় সেই প্রজেক্টরটা বার করে রিলটা চালিয়ে দেখবে। কিন্তু সে জানে না যে তার এই কাজই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। সিনেমা চালানো মাত্রই স্ক্রিনে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। অদ্ভুত কিছু ছায়া আর কিছু দৃশ্য দেখা গেল। অনেক বছর আগের এই রিল, তাই সবটাই সাদা কালো। কিন্তু অনেকক্ষণ দেখার পর সুকুমার কিছুই বুঝতে পারল না কি হচ্ছে। কিছুই তো বোঝার উপায় নেই, সবই কেমন যেন ঝাপসা। এত দিন ধরে পড়ে থাকায় মনে হয় রিলটা নষ্টই হয়ে গেছে। প্রথমে সুকুমার কিছুই বুঝতে পারল না, কিন্তু হঠাৎ সে অনুভব করল যেন তার চারপাশের বাতাস ঘন হয়ে আসছে। ঠান্ডা শিরশিরে অনুভূতি হলো। মনে হচ্ছিল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। সুকুমার দু একবার চারপাশটা দেখে নিল, কিন্তু না, কেউ নেই ঘরে, সে একাই। সুকুমারের একটু হলেও ভয় লাগতে শুরু করেছে। সে আবারও চারপাশটা তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। কিন্তু হঠাৎ করেই সে লক্ষ্য করল একটি কালো ছায়া ধীরে ধীরে ওই ছবির মধ্যে থেকে বেরিয়ে তার হাত পায়ে ভর দিয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই ছায়ার কোনো চেহারা নেই, কিন্তু তবুও সেটা ভয়ঙ্কর, বীভৎস। ছায়াটি এতটাই ভয়ানক যে সুকুমারের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ছায়াটি যতই কাছে আসতে লাগলো ততই সে অনুভব করলো তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হচ্ছে। সে নাড়াচাড়া করতে পারছে না, তার শরীর সম্পূর্ণভাবে অবশ হয়ে গেছে। ছায়াটি ধীরে ধীরে তার চোখের সামনে এসে দাঁড়াতেই সুকুমার দেখতে পেল তার বীভৎস বিকৃত মুখ। উফ, কি ভয়ানক সেই ছায়ামূর্তির মুখ! মুখের চামড়া পুড়ে কালো হয়ে গেছে,
আর চোখগুলো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে চোখের কোটর থেকে। তার মুখ অন্ধকার গহ্বর। হঠাৎ সেই ছায়ামূর্তি চিৎকার করে উঠল। আর সাথে সাথেই সুকুমার ঘুম ভেঙে ধড়মড়িয়ে উঠে বসল। তার মানে এতক্ষণ সুকুমার স্বপ্ন দেখছিল? সুকুমার ঘেমে ভিজে গেছে। উঠে গিয়ে ঢকঢক করে জল খেয়ে সুকুমার নিজের মনকে শান্ত করে। স্বপ্ন ছিল, কি বাজে স্বপ্ন রে বাবা। সকাল হয়েছে। সুকুমার এইসব মন থেকে ঝেড়ে ফেলে দাওয়ায় এসে বসল। সুকুমারের মা গলা তুলে জিজ্ঞেস করলেন, কি রে, ঘুম ভাঙলো? এই বলে সুকুমারের মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। কিন্তু ছেলের এ কি অবস্থা হয়েছে? তিনি বললেন, কি রে, এ কি হাল করেছিস শরীরের? চোখের তলে যে কালি পড়েছে। কাল রাতে কি ঠিকভাবে ঘুম হয়নি না কি রে বাবা? না না, ও সব কিছু না। কিন্তু সত্যি বলতে আজ সকাল থেকেই সুকুমারের শরীরটা ভালো যাচ্ছে না। শরীরের জোর ক্ষমতা যেন কমে গেছে এক রাতেই। সুকুমার হঠাৎ তার মাকে বলল, মা, খেতে দাও, খুব খিদে পেয়েছে। আরে দাঁড়া, এখনো নামা হলো না, ঠাকুর দেওয়া হলো না। দাঁড়া, আগে সব করি, তারপর ভাত দিচ্ছি। তুই যা, আগে নিয়ে আয় দেখি। এই শুনে সুকুমার বলল, আরে সে তো দুপুরবেলা, আগে সকালের খাবারটা তো দাও। এই শুনে সুকুমারের মা বললেন, হ্যাঁ রে, কি হয়েছে তোর? সকাল গড়িয়ে দুপুর হতে চললো আর তুই সকালের খাবার চাইছিস? সকালে তো খেলি। আরে কি বলছো? আমি এই সবে তো ঘুম থেকে উঠলাম, খেলাম কখন? আর এখন দুপুরই বা হতে যাবে কেন? এই বলে সুকুমার নিজের হাত ঘড়িটা দেখতেই চমকে উঠল। এ কি, এ তো সত্যিই দুপুর। সুকুমার কিছুই বুঝতে পারছে না, সব যেন গুলিয়ে যাচ্ছে তার। কি হচ্ছে এসব তার সাথে? রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে সুকুমার। কিন্তু তার মানসিক অবস্থা আরও খারাপের দিকে যেতে শুরু করেছে দিনের পর দিন। হঠাৎ একদিন সুকুমার তার ঘরের দেওয়ালে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পায়। সাথে সাথে এসে তার মাকে দেখানোর জন্য ডেকে আনে। কিন্তু ঘরে এসে দেখে কোথায় কি? সুকুমার কি তবে পাগল হয়ে যাচ্ছে? সুকুমার বুঝতে পারছে না কোনটা আসল আর কোনটা নকল। সুকুমার রাগের মাথায় নিজের চুল টানতে শুরু করেছে। অসম্ভব মাথা যন্ত্রণা করছে, আর কিছু ভাবতে পারছে না সুকুমার। ছেলের এরম অবস্থা দেখে সুকুমারের মা চিন্তায় পড়ে গেলেন। একদিন দাওয়ায় বসেছিল সুকুমার। হঠাৎ তার নজরে পড়ল বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। সুকুমার দৌড়ে গেল তার দিকে। কে এই, কে রে এই? কিন্তু কোথায় কে? সেখানে যে কেউ নেই। সুকুমার বসে পড়ল মাটিতে। কোথায় গেল? আমি তো স্পষ্ট দেখলাম সেই ছায়া। কোথায় গেল তাহলে? কি হচ্ছে আমার সাথে? কেন আমি দিনের পর দিন আসল আর ভ্রমের মধ্যে পার্থক্য ভুলে যাচ্ছি? না, এইভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। আমাকে ফিরতে হবে, আমাকে শহরে ফিরতে হবে কালই। এই বলে সুকুমার নিজের মাকে জানায় সে কালই ফিরে যাবে শহরে। তার মা তাকে আটকানোর চেষ্টা করলে সুকুমার বলে তার কিছু জরুরি কাজ পড়ে গেছে। সুকুমার নিজের ব্যাকপ্যাক করছিল আর যতটা সম্ভব এই থিয়েটার আর ছায়া মূর্তির কথা ভুলে থাকবার চেষ্টা করে। কিন্তু হঠাৎ সে এমন কিছু দেখল যা দেখলে যে কোনো মানুষের ভয়ে রক্ত জমাট বেঁধে যাবে। হঠাৎ সুকুমার দেখল তার বইয়ের টেবিলে থাকা বইগুলো
লাল রঙে ভিজে গেছে। না না, এটা রং নয়, এটা আরো গাঢ়। একটু এগিয়ে যেতেই সুকুমার বুঝতে পারল এটা রক্ত। আর এই রক্ত পড়ছে টেবিলের দেওয়ালে ঝুলন্ত তারই একটা ছবি থেকে। ছবির চোখ থেকে বেরিয়ে আসছে রক্ত। সুকুমার এইসব দেখে ছিটকে পেছনে সরে যায়, বেরিয়ে আসে ঘর থেকে। কিন্তু এ কি, রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। কিন্তু সুকুমারের স্পষ্ট মনে আছে এক্ষুনি সে মাকে কাল ফিরে যাওয়ার কথা বলে ব্যাগ প্যাক করছিল। তাহলে রাত হলো কিভাবে, আর বৃষ্টি বা কখন শুরু হলো? কিছুই বুঝতে পারছে না সুকুমার। আবারও সে হারিয়ে যাচ্ছে আসল আর ভ্রমের অতল গহ্বরে। সুকুমার বারবার বুঝতে চেষ্টা করছে সে যেটা দেখছে সেটা কি আসল নাকি ভ্রম। হঠাৎ তার মনে পড়ে মায়ের কথা। সুকুমার হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে তার মাকে। মা, মা, কোথায় তুমি মা? এমন সময় অন্ধকার বাড়ির দাওয়ায় হাঁটতে হাঁটতে পা পিছলে পড়ে যায় সুকুমার। সুকুমারের মনে হলো যেন পিচ্ছিল কিছুর ওপর পা পড়ে গেছে। অন্ধকারেই হাত দিয়ে কি আছে সেটা বোঝার চেষ্টা করতে লাগলো সুকুমার। বৃষ্টি হচ্ছে তুমুল বেগে। বৃষ্টির জলে কি পা পিছলালো সুকুমারের? কিন্তু না, বৃষ্টির জল এরম হবে কেন? হাত দিয়েও কিছুই বুঝতে পারছে না সুকুমার। এত অন্ধকার যে কিছু বোঝার উপায় নেই। এমন সময় হঠাৎ জোরে বিদ্যুৎ চমকালো, আর সাথে সাথেই সেটা পড়লো সামনের একটা গাছের ওপর। আর সাথে সাথে দাউ দাউ করে আগুন ধরে যায় সেই গাছটার মধ্যে। আর সেই আলোয় সুকুমার দেখলো তার হাতে লেগে আছে রক্ত, আর পুরো দাওয়া ভেসে যাচ্ছে বৃষ্টি আর রক্ত মিশ্রিত জলে। সুকুমার ভয় সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ নজরে পড়ে দাওয়ায় তার পিছনে পড়ে আছে একটা দেহ। মুখ দেখা যাচ্ছে না তার। সুকুমার ভয়ে ভয়ে এগিয়ে যায় সেই দেহটার দিকে, আর আস্তে করে সরিয়ে দেয় মুখের ওপরের কাপড়টা। আর সেই মুখ দেখে ছিটকে সরে যায় সুকুমার। এ যে অন্য কেউ নয়, এ যে সুকুমারের মা। মা, মা, কি হয়েছে মা? ওঠো মা, মা। সুকুমার চিৎকার করে কাঁদতে থাকে। এমন সময় ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসে নাড়ু। বিভৎস বিকৃত তার মুখের অবস্থা। নাড়ুর মুন্ডুটা পিছন দিকে ঘোরানো, মুখের এক পাশের মাংস ঝুলে বেরিয়ে আসছে হাড়, আর গড়িয়ে পড়ছে রক্ত। আর শরীরের বিভিন্ন স্থানে কেউ যেন খুবলে নিয়েছে মাংসপিণ্ড। কি বিভৎস লাগছে নাড়ুকে। সুকুমার নাড়ুকে দেখে ভয় মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু এ কি, মা কই? মায়ের সেই দেহ তো সুকুমারের হাতেই ছিল, কোথায় গেল? নাড়ু হঠাৎ বলল, কিছু খুঁজছো নাকি দাদা? সুকুমার নাড়ুর দিকে চেয়ে তুতলে তুতলে বলল, নাড়ু, তুই এখানে কি করছিস? তুই তো মারা গেছিস। তুই এখানে কি করছিস তুই? নাড়ু আবার খ্যানখ্যানে গলায় বলল, দাদা, কতদিন পর দেখলাম তোমায়। আমার না আর একা ভালো লাগছে না। হাড়ুটাও আমার সাথে কথা বলে না। তুমি যাবে আমার সাথে? আমারও তাহলে একটা সঙ্গী হয়। একা যে আর ভালো লাগে না দাদা। সুকুমার ভয়ে পিছনে সরতে শুরু করেছে। নাড়ুও এগিয়ে আসছে তার দেহটাকে টানতে টানতে। হঠাৎ কি যেন পিছন থেকে সুকুমারের গলাটা চেপে ধরেছে।
সুকুমার কথা বলতে পারছে না। চিৎকার করতে চাইছে সুকুমার, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। সেই ভয়ানক ছায়ামূর্তি চেপে ধরেছে সুকুমারের গলা। সুকুমার প্রাণপণে চেষ্টা করছে ছাড়াবার, কিন্তু পারছে না। শুধু শুনতে পাচ্ছে নাড়ুর হাসির শব্দ। আর কিছুক্ষণ পরেই সুকুমারের দেহ নিস্তেজ হয়ে যাবে। সুকুমারের চোখের সামনে অন্ধকার হয়ে এসছে। সে যেন হারিয়ে যাচ্ছে কোনো অতল গহ্বরে। শুধু শেষবারের মতো শুনতে পায় সেই ছায়ার ভয়ঙ্কর গর্জন আর নাড়ুর হাসি। সকাল হয়েছে। গ্রামের সবাই আজ উপস্থিত হয়েছে সুকুমারের বাড়িতে। সুকুমারের মৃতদেহ উদ্ধার হয়েছে তার ঘর থেকে। কাল রাতেই প্রথমবার সেই থিয়েটারে গিয়েছিল সুকুমার। কিন্তু আশ্চর্য ব্যাপার, তার মৃতদেহর সামনে পাওয়া যায় তার বাবার পুরনো প্রজেক্টরটা, কিন্তু তাতে কোনো রিল নেই। কি দেখছিল সুকুমার? সুকুমারের দেহ প্রথম দেখে তার মা। সকালবেলা ছেলেকে ডাকতে এসে তিনি দেখেন সুকুমার বসে আছে তার ঘরের চেয়ারে, চোখ বিস্ফারিত, মুখ রক্তশূন্য। যেন প্রচণ্ড ভয় পেয়েছে সুকুমার মারা যাওয়ার আগে। তার চোখ দেওয়ালের দিকে স্থির, যেখানে সেই প্রজেক্টরটা চালিয়েছিল সুকুমার। তাহলে কেমন লাগলো আজকের এই ভয়ের যাত্রা? কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের অনুরোধ, এই রকম ভয়ের সফরে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল, আর অল করে দিন ওই বেল আইকনটা। আজকের এই গল্প থেকেই শুরু হচ্ছে আমাদের আড্ডা। আমাদের এই আড্ডায় প্রথমেই রয়েছেন কুলদীপ ভট্টাচার্য 4452। দারুণ লাগলো গল্পটা, শেষের দিকটা অসাধারণ। মায়ের বিবরণ গায়ে কাঁটা দিল, খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনার কেমন লাগলো আমাদের এই গল্প জানানোর জন্য। আশা করছি আপনার কমেন্ট আমরা পরেও পাবো। ধন্যবাদ। তারপর কমেন্ট করেছেন সঙ্গীতা দত্তা 5068। একটা সুন্দর লাভ হার্ট পাঠিয়েছেন আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা, আমাদেরকে এত সুন্দর একটা ভালোবাসার চিহ্ন পাঠানোর জন্য। তারপর কমেন্ট করেছে বার্নে রোজ 8083। ধুতি আর পাজামা, ভূতের কি ড্রেসিং সেন্স। সত্যি এই ভুলটা আমাদের টিমের পক্ষ থেকে খুব বড় একটা ভুল হয়ে গেছিল, তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি বাকি পুরো গল্পটা আপনার ভালো লেগেছে। তারপরেই কমেন্ট করেছেন শম্পা দাস 8420। খুব ভালো লাগলো, ধন্যবাদ। গল্পটা শুনে আপনার কেমন লাগলো আমাদের জানানোর জন্য। আশা করছি আমাদের আড্ডায় পরেও আপনাকে আমরা পাবো। এরপর কমেন্ট করেছেন তনুশ্রী সরকার 674। গ্রেট ব্রো। তনুশ্রীকে আমি পার্সোনালি চিনি, সো থ্যাংক ইউ সো মাচ তনুশ্রী আমাদের পাশে থাকবার জন্য। তারপরে এই কমেন্ট করেছেন SD Movies 40। সরি, এখানে কারোর নাম নেই তাই SD Movies 40ই বললাম। দারুণ, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আশা করছি আরও 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 অনেক কমেন্ট আমরা পাবো, আড্ডাটা আরও জমে উঠবে। সেই জন্যেই আপনাদের বলছি কমেন্ট করুন, আমাদের আড্ডায় যোগ দিন। আমরাও চাই আপনাদের সাথে আড্ডা দিতে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভয়ের সফরে। আপনারা সবাই ভালো থাকবেন, ভয়ে থাকবেন।